আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা চ্যাপ্টার 8 শুরু করব। আজকের চ্যাপ্টার 8 এমপ্লয়ি কস্ট। এই এমপ্লয়ি কস্ট নিয়ে আমরা আলোচনা করব। আমি যখন চ্যাপ্টার 6 শুরু করি তখনই বলেছিলাম চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এই তিনটা চ্যাপ্টার থেকে যেহেতু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এর উপর একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কেন ইমপ্লিমেন্ট করবে, কি কি রিস্ক মিনিমাইজ করার জন্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইমপ্লিমেন্ট করবে, আর আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওর গ্রহণ করবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল। আমরা গত দুইটা ক্লাসে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এইগুলো আলোচনা করেছি। আজকে আমরা দেখব এমপ্লয়ি কস্টের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের কি ধরনের রিস্ক থাকতে পারে, সেই রিস্কগুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের কন্ট্রোল তারা ইমপ্লিমেন্ট করবে, এবং একজন অডিটর আপনি যখন অডিট করতে যাবেন সেক্ষেত্রে আপনি কি ধরনের অডিট প্রসিডিওর গ্রহণ করবেন এই এমপ্লয়ি কস্টটা অডিট করার জন্য প্রপারলি। তো আমরা এই চ্যাপ্টারটাকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশটুকুন হলো ক্যালকুলেটিং ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, সেকেন্ড অংশটুকুন রেকর্ডিং অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ অ্যান্ড ডিরেকশনস, এন্ড থার্ড ওয়ান পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। এই তিনটা ভাগে ভাগ করে আমরা এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। প্রত্যেকটা অংশের জন্য কি ধরনের রিস্ক থাকতে পারে একটা প্রতিষ্ঠানের, সেটা মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল তারা ইমপ্লিমেন্ট করবে, এবং অডিট প্রসিডিওর গুলো কি কি গ্রহণ করবেন যখন আপনারা অডিট করতে যাবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে এমপ্লয়ি কস্ট যেহেতু চ্যাপ্টারটা আপনাদের একটু আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি যে একটা প্রতিষ্ঠান যখন কোনো কর্মী নিয়োগ করে সেক্ষেত্রে তারা কি ধরনের পলিসি বা প্রসিডিওর তারা ফলো করে থাকে। সাধারণত প্রতিষ্ঠান যখন কি করে, তারা কর্মী নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা তাদেরকে একটা কি দেয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, তাই না? অ্যাপয়েন্টমেন্ট লেটারে কর্মী কি ধরনের সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ তার বেসিক স্যালারি কি হবে, তার হাউস রেন্ট বা অন্যান্য ফ্যাসিলিটি গুলো কি কি থাকবে সেইটা এখানে উল্লেখ থাকে, কবে ইনক্রিমেন্ট পাবে, হ্যাঁ সেই বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। সাথে কি কি ডিডাকশন এখান থেকে হবে, ট্যাক্স ডিডাকশন হতে পারে, প্রভিডেন্ট ফান্ডের ডিডাকশন হতে পারে, এই ধরনের বিভিন্ন ডিডাকশনের কথা কোথায় উল্লেখ থাকে, তার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি থাকে, উল্লেখ থাকে। তো কর্মী নিয়োগ দেওয়ার পরে এই কর্মীর একটা জয়েনিং ডেট থাকে, সেটা মাসের শুরুতে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে। যে দিন সে জয়েন করবে সেই জয়েনিং ডেট থেকেই তার কি পাওয়ার কথা, স্যালারি পাওয়ার কথা আর কি। যাই হোক, তো কর্মী যখন একটা প্রতিষ্ঠানে কাজ করা শুরু করে বা তার যেদিন জয়েনিং ডেট তারপর থেকে যখন তাকে স্যালারি দেওয়া হয় তখন প্রতি মাসে কি করা হয়, তার স্যালারিটা কি করা হয়, ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, কতদিন কাজ করেছে, হ্যাঁ এটা তার বেসিক স্যালারি কত, এইভাবে একটা স্যালারি শিট তৈরি করা হয়ে থাকে। এর বাইরে যদি কোনো কর্মী কি হয়, প্রতিষ্ঠান ছেড়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে যেদিন থেকে কর্মীর সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক ছিন্ন হয় সেই ডেট থেকে তার কি করা হয়, স্যালারি দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠান, তাই না? এর বাইরে কর্মীরা কি করতে পারে, তারা উইদাউট পেতে লিভ নিতে পারে, তাই না? ওভার টাইম করতে পারে, বিভিন্ন ধরনের মানে এই ফ্যাসিলিটি গুলো যখন যদি কর্মী ওভার টাইম করে বা অন্যান্য কোনো ফ্যাসিলিটি যদি তাকে দেওয়া হয়, সেইগুলো কি করা হয়, তার এই স্যালারি ক্যালকুলেশন করার সময় এইগুলো কনসিডার করা হয়ে থাকে। এরপর স্যালারি শিট তৈরি করার পরে তাকে কি করা হয়, এই কর্মীর ডেজিগনেটেড ব্যাংক অ্যাকাউন্টে তার স্যালারি ট্রান্সফার করা হয়ে থাকে, তারপর প্রপারলি বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করা হয়ে থাকে। এই পুরা প্রসেসটাকেই তিনটা ভাগে ভাগ করেছে আপনাদের এই চ্যাপ্টার 8-এ এমপ্লয়ি কস্টে। প্রথমটাকে বলছে ক্যালকুলেটিং ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, সেকেন্ডটা বলতেছে রেকর্ডিং অফ ওয়েজেস, স্যালারিজ অ্যান্ড ডিডাকশনস, এবং থার্ড ওয়ান বলতেছে পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড
স্যালারিজ। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এই যে আলোচনাটুকুন আমরা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমরা প্রথম যে অংশটুকুন তিনটা ভাগে ভাগ করছি তার প্রথম ভাগ হলো ক্যালকুলেটিং ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। তো এই স্যালারি ক্যালকুলেট বা ওয়েজেস ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা কি ধরনের রিস্ক একটা প্রতিষ্ঠান কি করতে ফেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম রিস্কের কথা বলতেছে যে দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি, যেটা আমরা বলতেছিলাম যে একটা কর্মীকে যখন নিয়োগ দেওয়া হয় তখন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে সে কত টাকা বেসিক পাবে। তো মনে করেন একজন কর্মী বেসিক 20,000 টাকা সে পাবে। এই বেসিকের উপর তার হাউস রেন্ট ধরেন 20% বা 30% পাবে, হ্যাঁ, কনভেন্স পাবে 10%, তার মেডিকেল অ্যালাউন্স পাবে 15%, এইভাবে বলে দেওয়া আছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে। তো যদি ভুলক্রমে এই কর্মীর বেতন বেসিক স্যালারি 20,000 টাকার জায়গায় কেউ 25,000 টাকা লেখে, হ্যাঁ, তাহলে অন্যান্য ক্যালকুলেশন গুলো এই 25,000 টাকার উপর হবে। তো সেক্ষেত্রে কি হতে পারে, দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি, তার যা পাওয়ার কথা তার থেকে বেশি সে কি হতে পারে, পেতে পারে। অথবা কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি জয়েন করলো মাসের 15 তারিখে, ভুলক্রমে মাসের 1 তারিখ থেকে পূর্ণ মাসের বেতন ক্যালকুলেট করে তাকে দেওয়া হলো। এই জন্য বলতেছে প্রতিষ্ঠান এই ওয়েজেস অ্যান্ড স্যালারির ক্ষেত্রে যখন কর্মীকে পে করা হবে সেই ক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার যা যা দেওয়ার কথা সেইগুলো সঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেইটাকে কনসিডার করেই ওয়েজেস এবং স্যালারি ক্যালকুলেট করা হচ্ছে কিনা সেটা কি করতে হবে, এনশিওর করতে হবে। এই জন্য প্রথম রিস্কের কথা বলতেছে দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি। সেকেন্ড রিস্কের কথা বলতেছে কি, দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন অ্যাট ওয়ার্ক, এমন কর্মীকে পে করা হচ্ছে যে আসলে কাজে নেই অথবা উইদাউট পেতে আছে, তাকে কি করা হলো, পে করা হলো। থার্ড বলতেছে দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ লেফট, যে কোম্পানি ছেড়ে চলে গেছে, প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে, হ্যাঁ, তাকেও কি করা হতে পারে, ভুলক্রমে তাকেও পে করা হতে পারে। তাহলে তিন ধরনের রিস্ক আমরা দেখলাম ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে। প্রথমটা বলতেছে দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি, সেকেন্ড ওয়ান বলছে দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন অ্যাট ওয়ার্ক, এবং থার্ড ওয়ান বলছে দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ লেফট। তাহলে এই যে রিস্ক গুলোর কথা আমরা বললাম ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে, এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য আমাদের কি ধরনের কন্ট্রোল নেওয়া দরকার বা প্রতিষ্ঠান কি ধরনের কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করবে যাতে এই রিস্ক গুলো একেবারে মিনিমাইজ করা যেতে পারে। তো আমরা কন্ট্রোল গুলো দেখার চেষ্টা করি। কন্ট্রোলস এর প্রথম যে কন্ট্রোলটা বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিজ। যদি সেগ্রিগেশন অফ ডিউটি থাকে একটা প্রতিষ্ঠানে, অর্থাৎ একজন প্রতিষ্ঠানের এমপ্লয়ি কি করবে, স্যালারি শিট তৈরি করবে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কি করবে, এটা রিকমেন্ড করবে রিভিউ করে, এবং অন্য একজন কি করবে, অ্যাপ্রুভ করবে। যদি এই প্রসিডিওরস ফলো করে থাকে, সেগ্রিগেশন ডিউটিটা যদি সবাই প্রপারলি ফলো করে থাকে, তাহলে কি হতে পারে, উপরোক্ত এই রিস্ক গুলো আমরা কি করতে পারি, মিনিমাইজ করতে পারি। তাহলে আমাদের যে কন্ট্রোলস গুলো নেওয়া দরকার তার প্রথম কন্ট্রোলটা বলতেছে স্ট্যাফিং এন্ড সেগ্রিগেশন অফ ডিউটিজ। সেকেন্ডটা বলছে মেইনটেনেন্স অফ পার্সোনাল রেকর্ডস, রেগুলার চেক অফ ওয়েজেস এন্ড স্যালারিজ টু ডিটেলস ইন পার্সোনাল রেকর্ড। যেটা আমি বলছিলাম যে একটা প্রতিষ্ঠানে যখন কর্মীকে নিয়োগ দেওয়া হয় তখন তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, তার নামে একটা পার্সোনাল ফাইল খোলা হয় যেখানে তার সাথে যাবতীয় করেসপন্ডেন্স কি করা হয়, রাখা হয়ে থাকে। এই ক্ষেত্রে বলতেছে যে এই যে স্যালারি শিটটা বা ওয়েজেস শিটটা তৈরি করা হবে, এইটা তৈরি করার সময় অবশ্যই পার্সোনাল রেকর্ডের সাথে কি করতে হবে, ক্রস ম্যাচ করে নিতে হবে। থার্ড ওয়ান বলতেছে অথরাইজেশন বলছে যে অথরাইজেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কর্মীকে যে পরিমাণ বেসিক বা তার যে অ্যাডিশন, অর্থাৎ যে হাউস রেন্ট বলেন বা কনভেন্স বলেন বা অন্যান্য যে ফ্যাসিলিটি দেওয়ার কথা, সেইগুলো তার যে পার্সোনাল ফাইলে
ডকুমেন্ট রয়েছে অর্থাৎ তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে হবে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এটা কি করতে হবে, অথরাইজ করতে হবে। রেকর্ডিং অফ চেঞ্জেস ইন পার্সোনেল অ্যান্ড পে রেটস, যদি কোনো কর্মীর পে রেট চেঞ্জ হয় তাহলে এটা প্রপারলি ডকুমেন্ট করতে হবে। ধরেন কোনো একজন কর্মীর বললো যে তার 2 বছর পরে 10% তার স্যালারি ইনক্রিমেন্ট হবে, তো যে ডেটে তার স্যালারিটা বৃদ্ধি পাবে সেই ডেটে তার স্যালারিটা ইনক্রিমেন্ট করা হয়েছে কিনা, অর্থাৎ তার আগে বা এই ধরনের কোন ধরনের ইনক্রিমেন্ট তাকে দেওয়া হয়েছে কিনা সেটা কি করতে হবে, চেক করতে হবে। এই জন্য বলতেছে রেকর্ডিং অফ চেঞ্জেস ইন পার্সোনাল অ্যান্ড পে রেটস, যদি কারো কোনো পে রেটে চেঞ্জ হয় তাহলে যে ডেটে চেঞ্জ হওয়ার কথা সেই ডেটেই চেঞ্জ করা হয়েছে কিনা, হ্যাঁ সেটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এই কন্ট্রোলটা কেন নিবে, এই কন্ট্রোল নেওয়ার উদ্দেশ্য হলো যার পে রেটটা যেদিন চেঞ্জ হচ্ছে সেই দিন থেকেই সে পাচ্ছে কিনা, এটা যে ভুলক্রমে তার কিছুদিন আগে এই রেটটা কি করতেছে কিনা কেউ কনসিডার করে তাকে সেই অনুসারে পে করতেছে কিনা, এই রিস্কটাকে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে আর কি। এরপর বলছে রেকর্ডিং অফ আওয়ার্স ওয়ার্ক বাই টাইমশিট, ক্লকিং এন্ড আউট অ্যারেঞ্জমেন্ট, বলছে যে যদি আওয়ার বেসিসে পে করা হয়ে থাকে তাহলে এই আওয়ারটা যার মাধ্যমে কি করা হয়, রেকর্ড করা হয়ে থাকে, কিভাবে রেকর্ড করা হতে পারে, টাইমশিটের মাধ্যমে রেকর্ড করা হতে পারে অথবা ক্লক ইন এন্ড আউটের মাধ্যমে রেকর্ড করা হতে পারে। এর উপর ভিত্তি করেই এই আওয়ার গুলো কি করতে হবে, কনসিডার করতে হবে এবং সেই অনুসারেই কি করতে হবে, পে করতে হবে। রেকর্ডিং অফ অ্যাডভান্সেস অফ পে, যদি কাউকে কোনো অ্যাডভান্স দেওয়া হয় তাহলে সেটা প্রপারলি রেকর্ড করতে হবে। কাউকে যদি অ্যাডভান্স দেওয়া হয় তাহলে সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে সমন্বয় করবে প্রতিষ্ঠান, তার একটা নির্দিষ্ট পলিসি থাকতে হবে। সেই প্রতিষ্ঠানের পলিসি অনুসারে এই অ্যাডভান্স গুলো কি করা হচ্ছে, সমন্বয় করা হচ্ছে কিনা সেগুলো কি করে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখলাম ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে কি ধরনের রিস্ক থাকতে পারে এবং সেই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য আমরা কি ধরনের কন্ট্রোলস কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এখন টেস্ট অফ কন্ট্রোলস বা অডিট প্রসিডিওর, যেটা আমরা বলছিলাম যে যখন আপনি একজন অডিটর কোনো প্রতিষ্ঠান অডিট করতে যাবেন, সেই প্রতিষ্ঠানে অডিট করতে যেয়ে যদি ক্যালকুলেটিং ওয়েজ এন্ড স্যালারির ক্ষেত্রে কি ধরনের অডিট প্রসিডিওর গুলো আপনি গ্রহণ করবেন সেইগুলো আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেইজ করছেন? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। স্যার অথরাইজেশনের এখানে স্যার ডিসচার্জ বলতে কি বুঝাচ্ছে স্যার? এনগেজমেন্ট এন্ড ডিসচার্জ অফ এমপ্লয়িজ। আপনি কোথা থেকে বলতেছেন এটা একটু বলেন। আমার যে কন্ট্রোলের, হ্যাঁ কন্ট্রোলে অথরাইজেশন। জি স্যার, অথরাইজেশনের যে 1 নাম্বার পয়েন্ট যেটা, এটা এনগেজমেন্ট এন্ড ডিসচার্জ অফ এমপ্লয়। রাইট রাইট, সেটা তো আমি কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। জি স্যার, ডিসচার্জ দ্বারা কি বুঝাচ্ছে স্যার এটা একটু? হ্যাঁ সেটা আমি বলছি সেটা হলো, আমি বলছিলাম যে একটা প্রতিষ্ঠানে যখন একটা কর্মীকে নিয়োগ দিবেন তখন একটা তো জয়েনিং ডেট থাকবে তাই না ওই কর্মীর, নাকি? এবং তাকে যখন একটা প্রতিষ্ঠান থেকে কি করবেন, ডিসচার্জ করবেন তাই না, তখন তার তো একটা ডেট থাকতে হবে তাই না, সে প্রতিষ্ঠান ছেড়ে যেতে পারে তাই না? জি স্যার। আজমির, জি স্যার। হ্যাঁ বলতেছে এই ডেট গুলোকে কি করতে হবে, কনসিডার করতে হবে। মনে করেন একজন জয়েন করলো মাসের 15 তারিখে, এখন যদি ভুলক্রমে মাসের 1 তারিখে তার জয়েনিং ডেট দেখান, হ্যাঁ তাহলে তাকে 15 দিনের বেশি স্যালারি দিতে হবে না? জি স্যার। আচ্ছা, কোন একজন কর্মী মাসের 20 তারিখে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেল, তো আপনি যদি তাকে 30 তারিখে দেখান তাহলে তাকে 10 দিনের বেশি স্যালারি দিচ্ছেন না? জি স্যার। বলতেছে এইগুলোই আর কি, যখন কোনো এই আমরা বললাম স্যালারি শিট বলেন, ওয়েজেস শিট বলেন, এইটা যখন অথরাইজ করা হবে তখন এই বিষয়গুলো কি করতে হবে, কনসিডার করতে হবে, দেখতে হবে আর কি। ক্লিয়ার, আপনি বুঝছেন? জি জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, এখন আমরা দেখি যে প্রথম বলছে অডিট প্রসিডিওরের ক্ষেত্রে প্রথম বলতেছে চেক দ্যাট দ্য ওয়েজেস এন্ড স্যালারি সামারি ইজ অ্যাপ্রুভড ফর পেমেন্ট। আপনি যখন অডিট করতে যাবেন তখন প্রথমে বলতেছে আপনি কি করবেন, চেক করবেন যে ওয়েজেস এন্ড স্যালারি সামারি ইজ অ্যাপ্রুভড ফর পেমেন্ট, যে স্যালারি যে শিটটা তৈরি করা হয়েছে, যে সামারিটা তৈরি করা হয়েছে সেইটা প্রপারলি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। অর্থাৎ যে এমপ্লয়ির এটা তৈরি করার কথা সেই এমপ্লয়িটা তৈরি করেছে কিনা, যার রিকমেন্ড করার কথা সেইটা রিকমেন্ড করেছে কিনা, যার অ্যাপ্রুভ করার কথা সে এটা অ্যাপ্রুভ করেছে কিনা। তো তাহলে আপনার কাজ কি, যে তাদের অর্গানাইজেশন পলিসিটা নেওয়া এবং কার কি দায়িত্ব সেই সম্পর্কে আপনাকে কি নিতে হবে, ধারণা নিতে হবে। সেকেন্ড বলছে কনফার্ম দ্যাট প্রসিডিওরস আর অপারেটিং ফর অথরাইজিং চেঞ্জেস ইন রেটস অফ পে, ওভারটাইম এন্ড হলিডে পে। যদি কোনো কর্মীর রেট চেঞ্জ হয়, পে রেট চেঞ্জ হয়, বা যদি কোনো কর্মী ওভারটাইম করে বা হলিডের জন্য পে করা হয়, তাহলে অর্গানাইজেশনের পলিসি অনুসারেই এটা পে করা হচ্ছে কিনা, বা যে অথরাইজড পারসন, হ্যাঁ, যার এটা অথরাইজ করার কথা সেই এটা অথরাইজ করতেছে কিনা, সেইগুলো কি করবেন আপনারা এখন যে রিভিউ করে দেখতে পারেন, চেক করতে পারেন আর কি। এরপর বলতেছে obtain evidence that staff only start being paid when they join the company আর removed from the payroll when they leave the company। তো এটা নিয়ে তো আলোচনা করলাম, যেদিন কর্মী জয়েন করবে সেই দিন থেকে তাকে বেতন দেওয়া হচ্ছে কিনা, বা যেদিন সে কোম্পানি থেকে লিভ করবে, প্রতিষ্ঠান থেকে চলে যাবে, সেই দিন থেকে তাকে পেরোল থেকে বাদ দেওয়া হয়েছে কিনা সেটা আপনারা চেক করতে পারেন। Check that the engagement of new employees and discharge have been confirmed in writing। বলতেছে যদি কোনো এমপ্লয়িকে আপনি নিয়োগ দেন অথবা তাকে প্রতিষ্ঠান ছেড়ে যায় বা ডিসচার্জ করেন, সেই ক্ষেত্রে বলতেছে তা লিখিত থাকতে হবে। এই কোথায় এই লিখিত কাগজটা আপনি কোথায় পেতে পারেন, এটা আপনি তার পার্সোনাল যে ফাইলের কথা আমরা বললাম, পার্সোনাল রেকর্ডটা, এই রেকর্ড থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন। চেক ক্যালকুলেশন অফ ওয়েজেস স্যালারিজ আর বিং চেকড। আপনি এখন চেক করে দেখতে পারেন যে স্যালারি এবং ওয়েজেস যে ক্যালকুলেশন করা হয়েছে সেটা প্রপারলি চেক করা হয়েছে কি না। আচ্ছা, আপনাদের বইয়ের পেজ নাম্বার 130, 130 নাম্বার পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে ক্যালকুলেটিং ওয়েজেস এর উপর। এটা আমি একটু পড়াই দিব, যদি আপনাদের কাছে বই থাকে আপনারা বইয়ের 130 নাম্বার পেজ বের করেন। জি স্যার। ওকে। বলছে the workforce at Clean Company Limited has negotiated a pay rise through discussion between the union and the management। তাহলে আমরা দেখলাম ক্লিনিং কোম্পানি লিমিটেড কি করলো, নেগোশিয়েট করলো পে রেইজ নিয়ে, তাই না। ইন রিলেশন টু দ্য pay rise, management will want to ensure that they have the following controls in place to ensure that employees are not paid too much or too little for their work। প্রথম বললো যে increases should be authorized on an individual basis by Louis, the personnel manager who is in charge of payroll। তাহলে বললো যে কি, যে পার্সোনাল ম্যানেজার ওই প্রতিষ্ঠানের, তার দায়িত্ব হলো এই ইনক্রিজটা কি করবে, অথরাইজ করবে। Details of the pay rise should be entered into each employee's personnel file। পে রাইজের ডিটেল ইনফরমেশনটা যার যার পে রাইজ হবে তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। As the computer system calculates pay automatically, the new details must be entered into the master file by Louis using the private password which allows him to make such changes। এখন যদি কম্পিউটার অপারেটেড সিস্টেমের মাধ্যমে তারা তাদের অ্যাকাউন্টস মেইনটেইন করে থাকে, বা সেক্ষেত্রে কি করবে, ওই যে পার্সোনাল ম্যানেজার সে তার প্রাইভেট পাসওয়ার্ড দিয়ে কি করবে, এখন এই পে রেটের যে চেঞ্জ আসছে সেগুলো সে কি করবে, চেঞ্জ করবে। তাহলে দেখেন এই ক্লিন কোম্পানির ক্ষেত্রে
যে পে রাইজটা হলো সেইটার ক্ষেত্রে তারা কি ধরনের কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে সেই ধরনের তিনটা কন্ট্রোলের কথা এখানে তারা বলেছে। এরপর পেজ নাম্বার 130 130 নাম্বার পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, টেস্ট অফ কন্ট্রোলস ওভার ক্যালকুলেটিং পে। কি বলছে, the auditor at clean company want to check that controls over the negotiated pay rise operated properly. They have a copy of the minutes of the meeting where the pay rise was agreed, the pay rise being a 3.25% increase across the board. This minutes of agreement indicates that the pay rise was authorized by the directors. তাহলে এখন আপনি যখন অডিট করতে যাবেন, এই ক্লিন কোম্পানির অডিটর যে সে একটা ইনফরমেশন পেল যে ওই কোম্পানির কর্মীদের পে রাইজ হয়েছে 3.25%। সেক্ষেত্রে কি করবে, সে যে বোর্ড মিটিং এ এই পে রাইজটা কি হয়েছে অ্যাপ্রুভড হয়েছে সেই মাইনাসটা সে কি করবে, সংগ্রহ করবে। The auditors select a sample of employees and request their personnel file. যাদের পে রেইজ হয়েছে এর ভেতর থেকে স্যাম্পল স্বরূপ 1-2 জনের নাম তারা সিলেক্ট করবে, সিলেক্ট করে কি বলছে যে তাদের পার্সোনাল ফাইলটা তারা কল করবে আর কি। They recalculate the pay rise as compared to the previous pay rate. এখন তারা কি করবে, নিজেরাই ক্যালকুলেট করে দেখবে তাদের নতুন পে রেটের সাথে প্রিভিয়াস পে রেটের। They then review the standing data in the payroll system for each employee sample to ensure that the computer system contains the correct pay rate. এবার বলো স্যাম্পল এই যে 2 জন বা 5 জনের যাই আপনারা সিলেক্ট করেন না কেন, তারা তাদের এই যে পে রেটটা চেঞ্জ হলো সেটা কম্পিউটারাইজ সিস্টেমেও প্রপারলি চেঞ্জ করা হয়েছে কিনা বা কারেক্ট আছে কিনা সেটাও কি করতে হবে, চেক করে দেখতে হবে। Lastly, the auditors attempt to change the standing data in the computer system to ensure that unauthorized amendments cannot be made. তারপর বললো যে অডিটর কি করবে, এখন চেষ্টা করবে যে এই কম্পিউটার সিস্টেমে কোনো ধরনের ডেটা অ্যামেন্ড করা যায় কি না। বুঝতে পারছেন? অর্থাৎ কোনো আনঅথরাইজড ব্যক্তি তাদের সিস্টেমের কোনো ডেটা চেঞ্জ করতে পারে কিনা সেটাও এখন আপনাদের কি করতে হবে, চেক করে দেখতে হবে আর কি। তাহলে আমরা যে 2টা এক্সাম্পল দেখলাম, এই এক্সাম্পল 2টার একটা হলো কন্ট্রোলস এর উপর আর একটা হলো টেস্ট অফ কন্ট্রোলস অর্থাৎ অডিট প্রসিডিউরের উপর। এখন আপনাদের এখানে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, কোশ্চেনটাও আমি একবারে আপনাকে পড়াই দিই দেখি। বলছে the following system of time records exist at Shifard Limited. Staff members are required to fill in an manual timesheet as they arrive, stating the time of arrival and as they leave, stating the time of departure. Staff members are paid on hourly rate on the basis of this record. Which two of the following outcomes could arise from this system? প্রথম বলতো employees may be paid at an inappropriate rate. Second বলছে employees may be paid for work they have not done. Third বলছে employees are paid for the hours they have worked. তাহলে আপনারা একটু দেখেন, দেখে আনসার দেন কোন দুইটা এখানে সঠিক হবে আর কি। আচ্ছা, আমরা এই ইন্টারেক্টিভ কোশ্চেনের আনসার গুলো একবার শেষে নেই, আগে আমরা আজকের বাদবাকি 2টা পোর্শন শেষ করি, তারপরে একবারে যে কয়টা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে সেইগুলোর আনসার আপনারা দিবেন আর কি। যাই হোক, এখন আমি প্রথম
যখন চ্যাপ্টার 6 শুরু করি তখন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন আমাদের তো এমসিকিউ বেসড কোশ্চেন হবে, তাই না? সেক্ষেত্রে আপনাদের প্রথম কাজটা হবে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা আসছে এইটা আইডেন্টিফাই করা। এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য আনসার দেওয়া কি হবে, ইজি হবে। হ্যাঁ, প্রথম বলেছিলাম এটা যে প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এটা কোন চ্যাপ্টার থেকে আসছে যদি পারেন। তারপর আমি বলেছিলাম যে এরপর আপনি চেষ্টা করবেন কোন সেগমেন্ট থেকে আসছে, যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আপনাকে পড়ানোর চেষ্টা করতেছি চ্যাপ্টার 6 থেকে। তাহলে মনে করেন এই যে তিনটা রিস্ক আমি আপনাদেরকে পড়ালাম, যে বললো দ্য কোম্পানি মে পে এমপ্লয়ি টু মাস মানি, সেকেন্ডটা বললাম দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন এট ওয়ার্ক, আর কোম্পানি মে পে এমপ্লয়ি হু হ্যাভ লেফট। বললো এইটা এই রিস্কটা কোন অংশের, ক্যালকুলেটিং ওয়েজেস এক নম্বরে দিল, 2 নাম্বার বললো রেকর্ডিং অফ ওয়েজেস স্যালারিজ এন্ড ডিডাকশন, থার্ড বললো হলো পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারিজ। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আপনাকে সঠিক আনসার কোনটা দিতে হবে, ক্যালকুলেটিং ওয়েজেস। রাইট। তো এটা আপনি কিভাবে সঠিক আনসার দিতে পারবেন, যেভাবে আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি এটা আপনি আমার এই টেকনিকও ফলো করতে পারেন, অথবা আপনি আপনার নিজের কোনো টেকনিকও আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, কারণ আমি এটা বলতেছি যে যদি আপনি প্রথমে আইডেন্টিফাই করতে পারেন যে চ্যাপ্টার 8 থেকে এটা আসছে, তারপর যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোন অংশ থেকে আসছে, ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ থেকে না রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি থেকে অথবা পেমেন্ট থেকে, তাহলে আপনার জন্য আনসার দেওয়াটা কি হবে, সহজ হবে আর কি। আর এমসিকিউ বেসড কোশ্চেন আমি বলছি যে কোনো জায়গা থেকে কি আসতে পারে, কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে কোনো লাইন থেকে কোশ্চেন আসতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ এইখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, না হলে আমরা পরের অংশে যাব আর কি। স্যার মেবি কারো কোশ্চেন নাই, আমরা পরের অংশে যেতে পারি স্যার। ওকে ওকে, তো আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে কি এই টেকনিক কি আমি ফলো করব? আপনাদের যদি কোনো সাজেশন থাকে বলতে পারেন। ডেফিনেটলি স্যার, প্রবলেম নাই, এটাই ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড পোরশন টুকুন যে তিনটা ভাগে ভাগ করছিলাম, এর সেকেন্ড পোরশন রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারিজ এন্ড ডিডাকশন। এখানে প্রথম যে রিস্কের কথা বলতেছে অফ পে, the various elements of pay might not be recorded correctly in the payroll. তো আমরা যেটা বলেছিলাম যে রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা বললাম যে একজন কর্মীর সাথে যখন সে কোনো প্রতিষ্ঠানে জয়েন করবে তখন তাকে কি দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, এটা আমি প্রথমে বলেছিলাম। সেখানে তাকে কি ধরনের সুবিধা দেওয়া হবে, বেসিক স্যালারির সাথে আরো কি কি অ্যাডিশন সে পাবে, সেখান থেকে কি ডিডাকশন হবে, এই যে ভ্যারিয়াস এলিমেন্টের কথা বলা হচ্ছে সেটাই বলতেছে দ্য ভ্যারিয়াস এলিমেন্ট অফ পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দ্য পেরল। পেরলে কি হতে পারে, সঠিকভাবে লেখা নাও হতে পারে, সেটা একটা রিস্ক। ক্লিয়ার? সেকেন্ডটা বলতেছে অ্যামাউন্টস পেইড টু এমপ্লয়িজ মাইট নট বি রিফ্লেক্টেড ইন দ্য ক্যাশ বুক। পে করা হলো কিন্তু ক্যাশ বুকে প্রপারলি কি করা হলো না, লিপিবদ্ধ করা হলো না। থার্ড ওয়ান বলতেছে পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দ্য নমিনাল লেজার। লেজারেও কি করা হলো না, প্রপারলি লেখা হলো না। তো এই রেকর্ডিং এর ক্ষেত্রে এই তিনটা রিস্কের কথা বলতেছে। প্রথম বললো যে ওই যে ভ্যারিয়াস এলিমেন্ট অফ পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দ্য পেরল, এবং সেকেন্ডটা বলতেছে ক্যাশ বুক এবং নমিনাল লেজারেও নাও কি হতে পারে, লেখা নাও হতে পারে। তাহলে এই রেকর্ডিং এর এই রিস্ক গুলো যদি আমরা মিনিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ধরনের কন্ট্রোলস অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি ধরনের কন্ট্রোলস অ্যাপ্লাই করতে পারে সেই কন্ট্রোল গুলো আমরা একটু দেখার চেষ্টা করব।
প্রথম যে কন্ট্রোলের কথা বলতেছে basis for compilation of payroll, for example clock card, overtime record. আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানাবেন। হ্যাঁ, ওকে ওকে স্যার। okay. Base for compilation of payroll, for example clock card, overtime record, agreed hour, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করতেছিলাম যে একটা প্রতিষ্ঠান যদি আওয়ারলি পে করে থাকে তাহলে এই আওয়ারটা কোথায় লেখা হচ্ছে সেটা আমরা বলেছিলাম টাইম শিট, ক্লক কার্ড, হ্যাঁ, এইগুলো বিভিন্ন ফর্মে লেখা হতে পারে। তো বলতেছে যখন এই পেরলের বিভিন্ন এলিমেন্ট গুলো লেখা হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যদি টাইম শিট থাকে তার উপর ভিত্তি করে লেখা হচ্ছে কিনা, বা ক্লক কার্ড যদি মেনটেন করে থাকে সেই ক্লক কার্ড অনুসারে লেখা হচ্ছে কিনা, বা ওভার টাইম রেকর্ডের ক্ষেত্রে কয় ঘন্টা ওভার টাইম করলো সেটা প্রপারলি রেকর্ড থাকতেছে কিনা, এই বিষয়গুলো কি করতে হবে, কনসিডার করতে হবে। সেকেন্ডটা বলতেছে অ্যারেঞ্জমেন্ট। তার মানে স্যার এইটাতে স্যার হচ্ছে কি দেখতে হবে অ্যাকুরেসিটা ঠিক আছে কিনা দেখতে হবে, রাইট স্যার, যেটা মেইনটেইন করে রেকর্ডিংটা হচ্ছে কিনা। রাইট, তা না হলে আমাদের উপরের যে রিস্কের কথা আমরা বলতেছি যে রেকর্ডিং এর ক্ষেত্রে উপরের কতগুলো রিস্কের কথা আমরা বললাম না, তার প্রথম রিস্কটা কি বলেছিলাম একটু যদি খেয়াল করেন। প্রথম রিস্কটা আমরা বলতেছি স্যালারির যত কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ঠিকঠাক মতো রেকর্ড করা হচ্ছে কিনা, তাই না? তাহলে একজনকে যদি আওয়ারলি বেসিসে আমরা পে করতে চাই তাহলে সে কয় ঘন্টা কাজ করলো সেই রেকর্ডটা আমরা কোথা থেকে পাবো? যদি টাইম শিট থাকতে পারে, টাইম শিট থাকতে পারে, ক্লক কার্ড থাকতে পারে, তাই না? জি স্যার। রাইট, তার উপর ভিত্তি করেই তো আমরা লিখবো, তাই না? জি স্যার। যদি এই একজন 8 ঘন্টা কাজ করলো, আমি যদি 10 ঘন্টা লিখি তাহলে তাকে পে করতে হবে কয় ঘন্টার জন্য? 10 ঘন্টার জন্য 2 ঘন্টা ওভার পে করা লাগতেছে। ওভার পে করা লাগলো, তো এটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ না? ডেফিনেটলি স্যার, হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট ফর প্রিপারেশন, চেকিং এন্ড অ্যাপ্রুভাল অফ পেরল, এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আপনাদের সাথে। আচ্ছা, প্রসিডিওর ফর ডিলিং উইথ নন রুটিন ম্যাটার্স, এই যে নন রুটিন ম্যাটার্স যদি কোনো থাকে, হ্যাঁ, বললো যে হঠাৎ করে যে কর্মীদের এবার 1% কি দেওয়া হবে, ইনসেনটিভ দেওয়া হবে, ঠিক আছে, মনে করেন কোনো একটা ইভেন্টের কারণে এরকম একটা ঘোষণা আসলো, বুঝতে পারছেন, যেটা ইউজুয়াল না, হ্যাঁ। তো এই যে আনইউজুয়াল যেগুলো নন রুটিন ম্যাটার, এইটা প্রতিষ্ঠানের কোনো পলিসি আছে কিনা, সেই পলিসি অনুসারে এই রেকর্ডিংটা করা হচ্ছে কিনা সেটা কি করতে হবে, এখন এনশিওর করতে হবে। কারণ কি, এটা কি না, রুটিন ওয়ার্ক না, হ্যাঁ। রুটিন যেগুলো থাকে সেগুলো কি, যে তার বেসিক কত পাবে, তার হাউস রেন্ট কত, হ্যাঁ, তার বোনাস কত, এরকম বিভিন্ন কিছু যেটা তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে। কিন্তু হঠাৎ করে একটা ঘোষণা দিল প্রতিষ্ঠান ইন জেনারেল সবাইকে 1% কি দেওয়া হবে, ইনসেনটিভ দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যে নিয়ম আছে, পলিসি প্রসিডিওর আছে, সেইগুলো ফলো করেই এটা কি করা হচ্ছে কিনা, রেকর্ড করা হচ্ছে কিনা, তাই না? কি হতে পারে যে এই যে ঘোষণাটা আসলো, এটা প্রপার অথরিটি কি করেছে কিনা, অ্যাপ্রুভ করেছে কিনা, এটা কি প্রতিষ্ঠানের সব কর্মীরাই সমানভাবে পাবে, না এখানে কোনো সেগমেন্ট থাকবে যে এই লেভেলের উপর পর্যন্ত 1% পাবে বা তার নিচে 0.5% পাবে, এইভাবে আর কি আমরা। এগুলা তো বেশি স্যার রিস্কি, তাই না স্যার, যে একটা আনইউজুয়াল একটা ট্রানজাকশন। রাইট। সেই ক্ষেত্রে বলতেছে যদি এইরকম কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে তার প্রসিডিওর ফর ডিলিং উইথ নন রুটিন ম্যাটারটা এইটা কি করতে হবে, এইটার জন্য একটা পলিসি থাকতে হবে, একটা কন্ট্রোল মেকানিজম থাকতে হবে প্রতিষ্ঠানে।
ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে যেটা দেখেন, 1 চেকিং অফ পেরোল ডিটেলস ব্যাক টু ইন্ডিপেন্ডেন্টলি মেইনটেইন পার্সোনাল রেকর্ড, যেটা বলতেছিলাম যখন আমরা কোনো কর্মীকে নিয়োগ দিই তার নামে একটা পার্সোনাল ফাইল খোলা হয় এবং সেখানে তার যাবতীয় কি হয়, ডকুমেন্ট গুলো কি করা হয়, রাখা হয়, তাই না? অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে, যদি তাকে প্রমোশন দেওয়া হয় প্রমোশন লেটারটা দেওয়া হতে পারে, তাই না? এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য সেখানে রাখা হয়ে থাকে। এই জন্য বলতেছে যে যখন এই রেকর্ডিংটা করা হবে আচ্ছা স্যার, এইখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার আমার। আচ্ছা আচ্ছা, তার আগে একটু জি স্যার। এখানে যদি কেউ একটু হেল্প করেন, হ্যাঁ, যে যদি এই ধর এই যে কথা আসতেছে, হ্যাঁ, সাইড টক, সেক্ষেত্রে যদি কেউ একটু মিউট করে দিতেন আর কি, হ্যাঁ। জি স্যার, অবশ্যই। যার প্রয়োজন হবে সে আনমিউট করে কথা বলবে আর কি। জি স্যার। হ্যাঁ, এখন যে কোশ্চেন করতেছিলেন প্লিজ বলেন। স্যার আমরা হচ্ছে কি স্যার আগের যে হচ্ছে কি যেটা ছিল আমাদের যে তিনটা রিস্কের মধ্যে প্রথম রিস্কটা ছিল স্যার আমাদের যে আমাদের এমপ্লয়ীদের যেটা হচ্ছে কি স্যার ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ এর ক্ষেত্রে স্যার। হ্যাঁ, সেটা প্রথম অংশটুকুনে। হ্যাঁ, প্রথম অংশটুকু স্যার, ওইটাতে স্যার আমরা হচ্ছে কি স্যার কন্ট্রোলে দেখছিলাম যে দেখেছিলাম যে পার্সোনাল ফাইল মেইনটেইনের কথা। এখন স্যার সেকেন্ড স্যার রেকর্ডিং অফ ওয়েজেস এর ক্ষেত্রেও আমরা কন্ট্রোলে স্যার পার্সোনাল ফাইল মেইনটেইনের ব্যাপারটা দেখলাম। এখন স্যার যদি ব্যাপারটা এমন আসে, কনফিউশন তো স্যার ক্রিয়েট হতেই পারে যে কোয়েশ্চেন যদি এরকম আসে যে এই কন্ট্রোলটা আসলে কোনটার সাথে হচ্ছে রিলেটেড। এই যে আমার প্রথমটাও থাকতে পারে যে আমার ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিও থাকতে পারে, সেকেন্ডটা রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি ডিডাকশন এটাও থাকতে পারে। স্যার এটা কনফিউজিং না স্যার? এইজন্য কনফিউজিং হবে কেন, আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে, কোশ্চেনটা কোথা থেকে আসছে সেটা আপনাকে আমি বলছি না, যে আপনি কোশ্চেনটা কি ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারি থেকে আসছে না রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি থেকে আসছে, বুঝতে পারছেন? এইটা আপনাকে আগে কি করতে হবে, ক্লিয়ার হতে হবে স্যার, আইডেন্টিফাই করতে হবে, রাইট? বুঝতে পারছেন? কারণ আমি যখন ক্যালকুলেট করব তখন কি এমপ্লয়ির যে পার্সোনাল রেকর্ড গুলো আছে, ফাইলটা আছে, সেখান থেকে তথ্যগুলো দেখবো না, বুঝতে পারছেন? আমি যখন রেকর্ডিং করব সেক্ষেত্রেও তো আমার একটু চেক করে দেখতে হবে যে প্রপারলি রেকর্ড করতেছে কিনা, তাহলে তো ভুল হয়ে যাবে না হলে, ঠিক আছে? তাহলে আপনার এই কনফিউশনটা দূর করার জন্য আপনাকে আমি যে প্রথমে বলতেছিলাম যে আপনার প্রথম আইডেন্টিফাই করতে হবে কোন চ্যাপ্টার থেকে আসছে, তারপর আপনি চেষ্টা করবেন আইডেন্টিফাই করার কোন অংশ থেকে আসছে, তাহলে আপনার জন্য ইজি হবে আর কি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে কন্ট্রোল গুলা মোটামুটি মানে সেম তো, সেম টাইপের তো, দ্যাটস ওয়াই স্যার কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। জি স্যার, তাহলে এই রিস্কটা আপনার জন্য তো এটা একটা রিস্ক। ক্লিয়ার? জি স্যার। এই রিস্কটা মিনিমাইজ করার জন্য কি কন্ট্রোল নেবেন সেটা তো বললাম, কন্ট্রোল নেবেন হলো কোন চ্যাপ্টার থেকে আসছে, তারপর কোন অংশটুকু থেকে আসছে, তাই না? তাহলে আপনি আপনার এই রিস্কটা কি করতে পারবেন, মিনিমাইজ করতে পারবো স্যার। কি একমত নাকি? জি স্যার। ঠিক আছে। এই ক্ষেত্রে কি স্যার প্রশ্নে কি নির্দেশনা দেওয়া থাকবে যে কোন ইয়া থেকে আসছে? না না, প্রশ্নে তো নির্দেশনা কেন দেওয়া থাকবে, প্রশ্নটা এমন ভাবে করবে যে এই যে ক্যালকুলেটিং ওয়েজেস থেকে আপনাদের পড়ালাম না, এই যে যেমন আগের এক্সাম্পলটা যেটা পড়ালাম সেখানে কি বলা আছে, আমি যদি আবার একটু পড়ে শোনাই, কোশ্চেনের ধরনটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন, বলছে দ্য ওয়ার্কফোর্স এট ক্লিন কোম্পানি লিমিটেড হ্যাজ নেগোশিয়েটেড এ পে রাইজ থ্রু ডিসকাশন বিটুইন দ্য ইউনিয়ন এন্ড ম্যানেজমেন্ট। ক্লিয়ার? ইন রিলেশন টু দিস পে রাইজ, দেখেন এই যে পে রাইজটা, management will want to ensure that they have the following controls in place to ensure the employees are not paid too much or too little for their work. এই যে দেখেন যে তারা এখন কিছু কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে যেটা এনশিওর করবে কর্মীদেরকে বেশি পে করতেছে না, কমও পে করতেছে না। তাহলে কর্মীদেরকে বেশি পে করবে বা কম পে করবে কখন বলেন তো, যদি আপনার ক্যালকুলেশন ভুল হয়। রাইট স্যার। ওকে, তাহলে এই কোশ্চেন তো আপনাকে সরাসরি দিবে না, এটা তো এমসিকিউ বেসড কোশ্চেন, তাই না? আর এটা তো আপনাকে বুঝে নিতে হবে যদি আপনি সঠিকভাবে পড়েন। হ্যাঁ, কারণ আমি যে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, আজকে 8 পড়াচ্ছি, আমি তো প্রত্যেকটা টপিকস এবং প্রত্যেকটা লাইন, ইভেন আপনাদের যে এক্সাম্পল গুলো আছে
এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো আছে সবকিছুই আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, ঠিক না? এবং কিভাবে কোশ্চেন আসতে পারে সেটাও বলতেছি। তো আশা করা যায় আপনারা সবাই পাস করে যাবেন। হ্যাঁ, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ স্যার। ওকে, আচ্ছা এবার আমরা একটু দেখার চেষ্টা করব এই পেজ নাম্বার 132, হ্যাঁ 132 নাম্বার পেজে একটা ওয়ার্ড এক্সাম্পল দেওয়া আছে, এটা আমি একটু পড়াই দিব আপনাদেরকে। যদি আপনাদের কাছে বই থাকে আপনারা বইটা একটু ওপেন করেন। বলছে the system of control over payroll production, পেয়েছেন আপনারা? বই খুলেছেন? জি স্যার পেয়েছি। জি স্যার, হ্যাঁ স্যার পেয়েছি স্যার। আচ্ছা, the system of control over payroll production at Maybury PLC operates as follows. Annie, the payroll clerk, একটু বোঝার চেষ্টা করবেন যখন পড়বেন। অ্যানি সে কি, the payroll clerk uses a well known computerized payroll system. সে কি ব্যবহার করে? একটা well known computerized system সে payroll system ব্যবহার করে থাকে, মানে একটা সফটওয়্যার ব্যবহার করে আর কি। রাইট, সে একটা সফটওয়্যার ব্যবহার করে থাকে। She enters the number of hours worked by each employees in the week per their clock cards. সে কি করে? যে এমপ্লয়িরা সপ্তাহে কত ঘন্টা কাজ করেছে কার উপর ভিত্তি করে, ক্লক কার্ডের উপর ভিত্তি করে সে এই সিস্টেমে কি দেয়, রেকর্ড করে, পোস্টিং দেয়। জি স্যার, রাইট রাইট। The computer then produces the payroll based on the standing data concerning pay rates and deductions. কম্পিউটার তখন কি করে? একটা পেরোল শিট ওই যে অটোমেটিক্যালি সে কি করবে, তৈরি স্যার করবে, রেট দেওয়া আছে স্যার, বা বিভিন্ন ডিডাকশন আছে সেই ডাটা দেওয়া অনুসারে, আছে অনুসারে স্যার হয়ে যাবে স্যার। হ্যাঁ ক্যালকুলেট করে ফেলবে। Any prints of the payroll for the week, check that the brought forward figure for the tax and national insurance agree to the previous payroll. সে কি করলো? সে এখন ওইটা প্রিন্ট আউট করবে, করার পর সে একটু ক্রস ম্যাচ করতেছে ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য যে ডিডাকশন গুলো আছে সেটা প্রিভিয়াস পেরলের সাথে মিলছে কিনা, and sends it to Sandra who checks the payroll and authorize it. তারপর সে কি করবে? সে তার সিনিয়রের কাছে পাঠায়, সে কি করে? সেটা আবার চেক করে এটা কি করবে? অথরাইজ করবে। এই Sandra also checks that the brought forward figures agree to the previous payroll and indicates that she had checked by initialing the appropriate column in the payroll. She compares a sample of net pays to the previous payroll and investigates any significant differences. এই যে দেখেন সে কি করলো? সে এই যে পেরোল শিটটা বেরোলো সেটার সাথে প্রিভিয়াস পেরোলের কি করতেছে? ক্রস চেক করতেছে। ক্রস চেক করার পর যদি কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স পায়, হ্যাঁ তখন সে কি করবে? আবার ফার্দার ইনভেস্টিগেট করবে কেন এই ডিফারেন্সটা হলো আর কি। She authorizes it by signing it. She prepares the journal that will be posted to the cash books and general ledger. তারপর সে কি করবে? সে জার্নাল দিবে এবং ক্যাশ বুক এবং জেনারেল লেজারে এটা পোস্টিং হবে। Passes this and the payroll to the finance department so that the journal may be posted and checks prepared. তারপর পেরোল ডিপার্টমেন্ট থেকে এটা যাবে কোথায়? ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট কি করবে? এই পেমেন্ট করবে আর কি। তাহলে দেখেন এই যে রেকর্ডিং এর কথা বললাম, এই রেকর্ডিং এর ক্ষেত্রে এখানে কয়জন ব্যক্তি জড়িত? একেবারে এই পেরোল শিটটা তৈরি করা থেকে একেবারে পেমেন্ট পর্যন্ত দেখছেন একাধিক ব্যক্তি জড়িত, তাই না? এখানে সেগ্রিগেশন অফ ডিউটিস আছে। জি স্যার আছে স্যার, রাইট। এবং তারা প্রপারলি ক্রস ম্যাচ করেছে না? জি স্যার করেছে স্যার, প্রপারলি করেছে। তো কিভাবে করেছে সেই প্রসিডিউরটাও এখানে বলা আছে। তারা প্রিভিয়াস পেরোলের যে রেকর্ড গুলো আছে সেটার সাথে ক্রস ম্যাচ করেছে, যদি কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আসছে তখন সেটা ফার্দার ইনভেস্টিগেট করে কেন হলো সেটা কি করলো? তারা এনশিওর করলো যে এই কারণে কি হয়েছে, চেঞ্জটা হয়েছে আর কি। আন্ডারস্ট্যান্ড? জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, ওকে এখন আমরা দেখব এই সেকেন্ড অংশের আমাদের টেস্ট অফ কন্ট্রোলস, অর্থাৎ আপনি কি ধরনের
অডিট প্রসিডিউরসটা গ্রহণ করবেন। হ্যাঁ, তো এখানে আমি দুই ভাগে ভাগ করে একটু পড়াবো। একটা হলো ওয়েজের জন্য কি আর আপনার স্যালারির জন্য কি, ক্লিয়ার? তো ওয়েজেস এর জন্য বলতেছে প্রিভিয়াস উইকস পেরোল, ক্লক কার্ড, টাইম শিট, জব কার্ড, হ্যাঁ, কস্ট অ্যানালাইসিস, প্রোডাকশন বাজেট, এইগুলো সাথে আপনারা কি করবেন, এগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে এইটার সাথে ক্রস ম্যাচ করার চেষ্টা করবেন যে ঠিক আছে কি না। ওয়েজেস এর ক্ষেত্রে এটা বলতেছে। আর প্রথমে হলো চেকিং ফর ওয়েজেস ফর এ নাম্বার অফ উইকস। হ্যাঁ, আপনারা একাধিক উইকের কি করতে পারেন, পেরল শিটটা চেক করতে পারেন। এক্ষেত্রে কি বললো, অ্যাডিশন অফ পেরল, যদি কোনো অ্যাডিশন থাকে কেন এই অ্যাডিশনটা হলো সেটা আপনারা কি করতে পারেন, চেক করে দেখতে পারেন। এরপর বললো টোটাল পেরল ডিটেল সিলেক্টেড টু সামারি অফ পেরল, অ্যাডিশন এন্ড ক্রসকাস্ট অফ সামারি, পোস্টিং অফ সামারি টু জেনারেল লেজার। এরপর বলতেছে আপনারা একটা পুরো প্রসেসটাই কি করতে পারেন, চেক করতে পারেন। যে আপনি প্রিভিয়াস উইকের সাথে প্রেজেন্ট উইকের একটা কম্প্যারিজন নিতে পারেন। যদি কোনো অ্যাডিশন হয়ে থাকে সেই অ্যাডিশন কেন হলো, এরপর এগুলো প্রপারলি পোস্টিং হয়েছে কিনা ক্যাশ বুক এবং জেনারেল লেজারে, সেটা আপনারা কি করতে পারেন, ক্রস ম্যাচ করতে পারেন। আচ্ছা, ফর স্যালারি, স্যালারির ক্ষেত্রে বলতেছে কি, বলছে চেকিং ফর এ নাম্বার অফ উইকস অর মান্থস, অ্যাডিশন অফ পেরোল, টোটালস অফ স্যালারি ডিটেলস সামারি। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করলেন? যাই হোক, তা বলছে দেখেন যে এখন আপনি স্যালারির ক্ষেত্রেও কি করতে পারেন, যে কোনো অ্যাডিশন হলে ওই যে আপনি পূর্ববর্তী মাসের একটা কি নিতে পারেন, বা পেরল শিট নিয়ে বর্তমান মাসের একটা পেরল শিটে কি করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করে দেখতে পারেন এখানে কোনো চেঞ্জ আছে কিনা, কোনো অ্যাডিশন হয়েছে কিনা। তারপর এটা প্রপারলি পোস্টিং দেওয়া হয়েছে কিনা জেনারেল লেজার এবং কোথায়, ক্যাশ বুকে দেওয়া হয়েছে কিনা। তাহলে আপনি যখন অডিট করতে যাবেন, অডিট করতে গেলে এই ধরনের টেস্ট অফ কন্ট্রোলস অর্থাৎ অডিট প্রসিডিউর আপনি গ্রহণ করতে পারেন। কোন অংশটুকু অডিট করার জন্য কেউ বলতে পারবেন? স্যার রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি। রাইট, রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারিজ এন্ড ডিডাকশনের ক্ষেত্রে। সেইখানে স্যার ওই যে সেকেন্ডটাতে স্যার ওয়েজেস এর ক্ষেত্রে একটা কথা ছিল, নেট ক্যাশ কলাম টু ক্যাশ বুক, এইটা স্যার আরেকটু বলা যাবে স্যার? আচ্ছা আচ্ছা, সেটা বলতেছে যে আমাদের যে ক্যাশ বুকে আছে সেইখানে কত টাকা পে করা হয়েছে আর কি, তাই না? মনে করেন 100 জন কর্মীর জন্য যে পেরল শিট তৈরি করলেন, এক একজন 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, এইভাবে কত টাকা বলেন তো? যে কোশ্চেন করছিলেন, মনে করেন পে করা হলো 10,000 টাকা এই উইকের জন্য, ক্লিয়ার? তাহলে আমাদের ক্যাশ বুকে নেট পেটা আমার কত হবে বলেন তো? 10,000 টাকা। 10,000 টাকা। সেই পোস্টিং গুলো সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা এটা আপনি কি করতে পারেন, চেক করে দেখতে পারেন আর কি, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের লাস্ট যে পোর্শনটুকু এটা আমরা দেখার চেষ্টা করব, পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারিজ। হ্যাঁ, এই পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে কি ধরনের রিস্ক আমাদের থাকতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে বলছে যে দেয়ার ইজ এ রিস্ক দ্যাট পেমেন্টস আর মেড ইনকারেক্টলি। হ্যাঁ, ইনকারেক্টলি পে করা হতে পারে। কিভাবে? এটা বিভিন্ন ভাবে হতে পারে। আমরা যদি বোঝার চেষ্টা করি যে মনে করেন একজন কর্মীর
10,000 টাকার পার মনে করেন XYZ এর 10,000 টাকা ওয়েজেস পাওয়ার কথা, হ্যাঁ, ইনকারেক্টলি পে করা হলো কাকে? ABC কে 10,000 টাকা। ক্লিয়ার? তো আমরা দেখি এই যে রিস্কের কথা বলা আছে, আপনারা যদি একটু বই বের করেন পেজ নাম্বার 134 নাম্বার পেজ, বই আছে সবার কাছে? জি স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, আপনারা যদি একটু বের করেন যে সেখানে বললো যে এই 134 নাম্বার পেজে কন্ট্রোলের কথা বলা আছে। এখানে দুইটা কন্ট্রোলের কথা বলা আছে এই পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে। প্রথম যে কন্ট্রোলের কথা বলা আছে পেমেন্ট অফ ক্যাশ ওয়েজেস, সেখানে বলতেছে যে সেগ্রিগেশন অফ ডিউটি থাকতে হবে। সেগ্রিগেশন অফ ডিউটির কিভাবে বলছে? প্রিপেয়ারিং দ্য পেরোল, তারপর ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস, এইগুলোর ক্ষেত্রে সেগ্রিগেশন অফ ডিউটিটা কি করে জরুরি, তাই না? অথরাইজেশন অফ ওয়েজেস চেক, প্রতিষ্ঠানের যে ব্যক্তির এই চেকটা অথরাইজ করার কথা সেই ব্যক্তি অথরাইজ করেছে কিনা। স্যার এখানে ফাইলিং অফ পে প্যাকেটস এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, কত নাম্বার পেজ? 134 নাম্বার পেজে। জি স্যার। সেকেন্ড পয়েন্টের কথা বলছে স্যার, সেকেন্ড পয়েন্ট একটা আছে স্যার, ফাইলিং অফ পে প্যাকেটস। আচ্ছা আচ্ছা, রাইট। সাধারণত কি হয়, আমরা যখন ওয়েজেস দিই, হ্যাঁ, 2,000, 5,000, 10,000, তাই না, ক্যাশে যখন আমরা পে করি, তাই না, এগুলো কি সব আমরা ব্যাংকে ট্রান্সফার করি? কারো কি অভিজ্ঞতা আছে, জানেন? তো সাধারণত আমরা ক্যাশে যে পেমেন্ট গুলো করে থাকি, মনে করেন আপনার 200 কর্মী আছে, হ্যাঁ, কেউ কেউ ওয়েজেস পাবে 7,000, কেউ পাবে 10,000, কেউ পাবে 12,000, কেউ পাবে 15,000, তাই না? এইভাবে হইতে পারে। বা আপনি একটা নিয়ম করলেন যে 20,000 টাকার উপর যার আছে সে টাকাটা অ্যামাউন্টটা যাবে কোথায়? ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার হবে, তাই না? বাকিরা ক্যাশে পাবে। তাহলে বাকিরা যারা ক্যাশে পাবে, তাহলে এই ক্যাশটা আপনি কিভাবে পে করবেন, তাই না? তো এইটা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলেন যে প্রত্যেকের নামে মনে করেন ABC, সে 10,000 টাকা পাবে, তাহলে তার জন্য একটা প্যাকেট করলেন 10,000 টাকার। ক্লিয়ার? তারপরে XYZ স্যার সে পাবে কত 8,000। অ্যামাউন্ট হবে ওইটা প্যাকেট করার স্যার? রাইট রাইট, অ্যামাউন্ট অনুসারে দিয়ে, এবং যে যার প্যাকেট নেওয়ার কথা সে সেটা কি করবে? সংগ্রহ করবে আর কি। ঠিক আছে? তাহলে এই কন্ট্রোলটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে যার টাকা সেই পাবে, এবং যাকে যত টাকা দেওয়ার কথা সেই টাকায় কি করতে প্রতিষ্ঠান দিতে পারবে, তাই না? এবং প্রপারলি এটা কি করতে পারবে? ডিস্ট্রিবিউট করতে পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখানে তো স্যার সুন্দরভাবে বলছে সেগ্রিগেশন অফ ডিউটিস। এখানে স্যার একজন স্যার পেরোলটা প্রিপেয়ার করবে, আরেকজন হচ্ছে গিয়ে এই প্যাকেট গুলা প্রিপেয়ার করবে, আরেকজন ডিস্ট্রিবিউট করবে। আমি এইভাবে স্যার ডিউটি গুলা সেগ্রিগেট করে দিচ্ছে। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু দেখার চেষ্টা করি যে পেমেন্ট অফ ক্যাশ ওয়েজেস এর ক্ষেত্রে তো আমরা অলরেডি আলোচনা করলাম। পেমেন্ট অফ স্যালারির ক্ষেত্রে কি বললো? যে প্রিপারেশন এন্ড অথরাইজেশন অফ চেকস এন্ড ব্যাংক ট্রান্সফার লিস্ট। তো এটা যদি আপনারা দেখেন যে আমরা কি করি, একটা প্রতিষ্ঠান যখন এই স্যালারি ট্রান্সফার করে তখন কি করে? কর্মীদের সবার নামের লিস্ট একটা তৈরি করে না, তাই না? সেই লিস্ট তৈরি করে কি করে? ব্যাংকে পাঠায়, ব্যাংক সেই লিস্ট অনুসারে যার যার অ্যাকাউন্টে টাকাটা কি করে দেয়? ট্রান্সফার করে দেয়, তাই না? তাহলে এই এই যে লিস্টটা কেউ একজন তৈরি করবে, কেউ একজন এটাকে কি করবে বলেন তো? অথরাইজ করবে, হ্যাঁ, এবং ব্যাংকে পাঠাবে এটা কি ট্রান্সফার করার জন্য। এবং আমরা দেখেছি যে একটা প্রতিষ্ঠানের চেকের সিগনেটরি থাকে অনেকে, তাই না? এই এত টাকা পর্যন্ত একজন সাইন করতে পারবে, এত টাকার উপর গেলে অমুকের সিগনেচার লাগবে, তাই না? তো যার যে দায়িত্ব বা যার যে লিমিট আছে, তার লিমিটের ভেতর থেকেই চেকগুলো কি করতেছে কিনা, সিগনেচার করতেছে কিনা বা অথরাইজ করতেছে কিনা, সেটা কি করতে হবে? এনশিওর করতে হবে। সেকেন্ড বলতেছে কম্প্যারিজন অফ চেকস এন্ড ব্যাংক ট্রান্সফার লিস্ট উইথ পেরল। এই যে চেকের অ্যামাউন্ট এবং যে লিস্টটা আপনারা করলেন, তাই না, একটা প্রতিষ্ঠান করলো, সেটার সাথে পেরলটার ক্রস ম্যাচ করতে হবে। পেরল যে শিটটা আপনি তৈরি করলেন সেখানে আসছে 1 লাখ টাকা, তাহলে ব্যাংক ট্রান্সফার যে লিস্টটা আপনি তৈরি করলেন সেটাও 1 লাখ টাকা কিনা, এবং যে চেকটা কি করলেন ব্যাংকে প্লেস করবেন সেটার অ্যামাউন্টও কত হবে বলেন তো? 1 লক্ষ টাকায় হবে আর কি, তাই তো?
জি স্যার। ওকে, আচ্ছা এখন দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 134, এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেয়া আছে পেমেন্ট অফ ওয়েজেস এর ক্ষেত্রে। বলতেছে the bookkeeper calculate the wages, counts out the cash and puts it into envelopes for the staff. তো দেখেন একই ব্যক্তি সব কাজগুলো করতেছে, তাহলে এখানে কি কোনো রিস্ক আছে কি নাই, কি মনে হয় আপনাদের? পুরোটাই রিস্ক স্যার এখানে। আচ্ছা, কারণ এখানে কোনো কি নাই বলেন তো? সেগ্রিগেশন অফ ডিউটিস নাই। ডিউটিস নাই। এখান থেকেও আপনার একটা কোশ্চেন করতে পারে, হ্যাঁ, যে এটা দিয়ে বললো যে এখানে কি ধরনের কোনো রিস্ক আছে কি নাই, হ্যাঁ বা না, ক্লিয়ার? বা আপনাকে বললো যে নিচের কোন কন্ট্রোলটা এখানে ইমপ্লিমেন্ট করলে এই রিস্কটা মিনিমাইজ করা যেতে পারে, সেখানে 1 নাম্বার বললো সেগ্রিগেশন অফ ডিউটি, আর 3টা অন্য কিছু দিল, তাহলে কোনটা রাইট হবে বলেন তো? সেগ্রিগেশন অফ ডিউটিস, এটা রাইট হবে। সেগ্রিগেশন অফ ডিউটি রাইট হবে, ঠিক আছে। তাহলে এইভাবে কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে, হ্যাঁ, নিজেকে আপনি নিজেকেই কোশ্চেন করেন যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এইভাবে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আর যদি না বোঝেন তাহলে আমার তো মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে, ইমেইল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে তাহলে এই যে পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারিজ, এই ক্ষেত্রে টেস্ট অফ কন্ট্রোলস বা অডিট প্রসিডিওর গুলো কি কি হবে, অর্থাৎ আপনি যখন অডিট করতে যাবেন আপনি কি ধরনের অডিট প্রসিডিওরস গ্রহণ করবেন এই অংশটুকু অডিট করার জন্য আর কি। প্রথম বললো অ্যারেঞ্জ টু অ্যাটেন্ড দ্য পে আউট অফ ওয়েজেস টু কনফার্ম দ্যাট অফিসিয়াল প্রসিডিওর আর বিং ফলোড। বলতেছে যে আপনি যখন পে করা হবে সেইখানে আপনি ফিজিক্যালি অ্যাটেন্ড করে দেখতে পারেন যে পুরো প্রসিডিওরটাই ফলো করা হচ্ছে কিনা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে পলিসি প্রসিডিওর আছে সেই পলিসি প্রসিডিওর গুলোই ফলো করা হচ্ছে কিনা। সেকেন্ডটা বলছে বিফোর দ্য ওয়েজেস আর পেইড কম্পেয়ার পেরোল উইথ ওয়েজেস প্যাকেটস টু এনশিওর অল এমপ্লয়িজ হ্যাভ এ ওয়েজ প্যাকেট। তাহলে যতজন কর্মী আছে প্রত্যেকটা কর্মীর জন্যই একটা করে প্যাকেট আছে কিনা সেটা আপনি কি করতে পারেন, চেক করে দেখতে পারেন। এবং এই যে এই প্যাকেটগুলো প্রত্যেকের নামে নামে সেইটার সাথে যে লিস্টটা তারা তৈরি করবে সেই লিস্টের সাথেও ক্রস ম্যাচ করে দেখতে পারেন। এক্সামিন রিসিপ্ট গিভেন বাই দ্য এমপ্লয়িজ, এমপ্লয়িরা যে রিসিপ্টে তারা রিসিভ করে সাইন করতেছে সেগুলো আপনারা কি করতে পারেন, চেক করে দেখতে পারেন। তারপর চেক আনক্লেইমড ওয়েজেস আর রেকর্ডেড ইন আনক্লেইমড ওয়েজেস বুক, অর্থাৎ যে ওয়েজেস গুলো নেয় নাই সেইটা আনক্লেইমড যে বুকস আছে সেই বইতে প্রপারলি লেখা হচ্ছে কিনা। যদি এটা না লেখা হয় তাহলে এখানে কি কোনো রিস্ক আছে কিনা কেউ বলতে পারবেন? রিস্ক আছে না, যে 10 জনকে পে করার জন্য নিয়ে গেল, 9 জনকে পে করছে, একজন নেয়ই নাই, ক্লেমই করে নাই, তো এই যে টাকাটা ফেরত আসার কথা প্রতিষ্ঠানে, তাই না? সেইটা যদি প্রপারলি রেকর্ড না করা হয় সেক্ষেত্রে কি হতে পারে? এদিক সেদিক হতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো সেটা একটা প্রতিষ্ঠানের জন্য রিস্ক, সেটা মিনিমাইজ করার জন্য কি করতে হবে, যে আনক্লেইমড ওয়েজেস গুলো কোথায়, আনক্লেইমড ওয়েজেস বুকে প্রপারলি কি করা হচ্ছে কিনা, লেখা হচ্ছে কিনা সেটা ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে চেক দ্যাট নো এমপ্লয়ি রিসিভস মোর দ্যান ওয়ান ওয়েজ প্যাক, বলতেছে এইটা চেক করে দেখতে হবে যে একজন এমপ্লয়ি একটার বেশি ওয়েজ প্যাক নেয় নাই আর কি, ক্লিয়ার, প্যাকেট নেয় নাই, এটা ইনশিওর করতে হবে। আচ্ছা, এরপর ওই যে আনক্লেইমড ওয়েজেস নিয়ে 2টা বলা আছে যে একটু চেক করতে হবে দ্যাট আনক্লেইমড ওয়েজেস আর ব্যাংকড রেগুলারলি, যে আনক্লেইমড ওয়েজেস গুলো আছে সেটা আবার প্রপারলি ব্যাংকে জমা দেওয়া হচ্ছে কিনা। তারপর বলতেছে চেক এন্ট্রিজ ইন দ্য আনক্লেইমড ওয়েজেস বুক উইথ দ্য এন্ট্রিজ অন দ্য পেরল, পেরলে এটা প্রপারলি রেকর্ড করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আর কি। স্যার এইখানে স্যার একটা ব্যাপার হইতে পারে না স্যার, আনক্লেইমড যখন হলো তার মানে কি ওটাকে রেকর্ডিং এ ভুল ছিল স্যার? না না, অনেকে 100 জন কর্মীকে আজকে পে করব, ঠিক কি না? জি স্যার। তো তার ভিতর ধরেন 90 জন উপস্থিত হলো, 10 জন হলো না, তাহলে 10 জন তো ক্লেম করে নাই, জি স্যার। জি এই স্যার। 10 জনের টাকা ফেরত আসবে না?
ও স্যার, জি স্যার, হ্যাঁ ওদেরগুলো রেখে দিব, পরবর্তীতে ওদেরগুলো আবার হ্যাঁ রাইট, পরে তো সে ক্লেম করতে পারে, সে তো কাজ করছে। ডেফিনেটলি স্যার, সে তো নিবেই স্যার। হ্যাঁ, এবং এটা তো তার কি পরিশ্রমের টাকা, তাকে তো দিতে হবে, তাই না? ডেফিনেটলি স্যার, জি স্যার। যাই হোক, এখন আসেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 134, 134, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে টেস্ট অফ কন্ট্রোলস ওভার পেমেন্ট অফ ওয়েজেস এর। At Hyper Company PLC, all employees are salaried, are paid by direct transfer to their bank each month. বলছে যে তাদের স্যালারি গুলো ডিরেক্টলি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। The auditors will test the controls operate properly over this direct transfer by requesting a certified copy of the bank list for the payroll to see how the sum leaving the company's bank account is broken down and checking the individual amounts paid back to the payroll. তো এখানে এই কন্ট্রোলের কথা বলা আছে যে এই দুইটা কন্ট্রোল আপনারা কি করবেন, অ্যাসেস করে দেখবেন যে প্রতিষ্ঠানের যে পলিসি প্রসিডিউর গুলো ফলো করে ব্যাংক ট্রান্সফার করার কথা সেই পলিসি প্রসিডিউর ফলো করতেছে কিনা। সেই ক্ষেত্রে বললো যে আপনারা একটা পেরোল ট্রান্সফার করার জন্য যে লিস্টটা দিছে ব্যাংকে, হ্যাঁ সেই লিস্ট সংগ্রহ করে সেটার সাথে ক্রস ম্যাচ করে দেখতে পারেন আর কি। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে? আমরা চ্যাপ্টারটা শেষ করলাম। এই চ্যাপ্টার 8 থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, তা না হলে আমরা একটু ইন্টারেক্টিভ যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেনটা একটু পড়াই দিব আপনাদেরকে। আচ্ছা, কোশ্চেন মনে হয় নেই। আচ্ছা, আগামী বুধবার আমার ক্লাস আছে সম্ভবত 2টা। তো ওকে, আপনারা যেটা করবেন, আমি আগামী বুধবার চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 14 পড়াবো আর কি। তো আপনারা প্রফেশনাল ইথিক্স আর কি 14 থেকে। নাইমাপু কত নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছেন, বা ওনাকে ওনার শেষ সবগুলো কেউ বলতে পারবেন? স্যার উনি চ্যাপ্টার 11 শেষ করতে পারেন না, চ্যাপ্টার 11 চলতেছে। ওকে, সমস্যা নেই। তাহলে আমি চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 14 এই দুইটা চ্যাপ্টার, যেহেতু 2টা ক্লাস আমার বুধবারে, এই 2টা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। প্রফেশনাল ইথিক্স, তো আপনারা যদি সম্ভব হয় আপনারা একটু চ্যাপ্টার 14টা একটু রিডিং পড়ে আসবেন আর কি, যদি পারেন। ওকে স্যার। আচ্ছা, আমরা একটু দেখি পেজ নাম্বার 135, এখানে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে। এই কোশ্চেনের আনসারটা আপনারা একটু দেন দেখি। The following describe the payroll system in operation for each process, indicate whether the process indicates a strength or a deficiency of the system. এখানে 4টা দেওয়া আছে, আপনারা একটু বলেন কোনটা স্ট্রেংথ হবে কোনটা ডেফিসিয়েন্সি হবে। 1 2 3 4। আপনারা একটু পড়েন, আপনাদের 2 মিনিট সময় দিলাম। এটা একটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, পড়ে আপনারা আনসার দেন। স্যার পেজ নাম্বার কত? 135। স্যার এখানে 1 নাম্বারটা স্যার স্ট্রেংথ স্যার। আচ্ছা, তারপর বলেন। 2 নম্বরে স্যার যেহেতু বলছে there is no personnel department, সো এটা তো স্যার ডেফিসিয়েন্সি স্যার। আচ্ছা, 3 নাম্বার। স্যার এটা স্যার স্ট্রেংথ স্যার। 3 নাম্বার স্ট্রেংথ। আচ্ছা,
4 নাম্বার 4 নাম্বারও স্যার স্ট্রেংথ, যেহেতু স্যার এখানে স্যার অথরাইজ করা হয় তারপর ফাইনালাইজ করা হয়, এটাও স্ট্রেংথ স্যার। স্যার ঠিক আছে তো না স্যার? হ্যাঁ, 3টা ঠিক হয়েছে। 4 নাম্বারটা কি, আনসার দেন। স্যার 4 নাম্বারটাও স্যার স্ট্রেংথই হবে স্যার, এখানে তো স্যার বলেছে যে অথরাইজেশনের মাধ্যমে তারপর পেরোলটা ফাইনালাইজ করা হয়, এটাও স্ট্রেংথ স্যার। ওকে ওকে, ঠিক আছে, 4টেই রাইট হয়েছে আপনার। আচ্ছা, তা আমি একটু বলে দিই কেন স্ট্রেংথ হলো, কোনটা ডেফিসিয়েন্সি হলো। প্রথমটা বলছে এমপ্লয়িজ ইজ have an electronic card to swipe in order to enter and leave the factory premises. This swipe system automatically updates time records in the payroll system. তো বলতেছে এই যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছে প্রতিষ্ঠান, এটা কি স্ট্রেংথ না ডেফিসিয়েন্সি আছে? তাহলে একটা প্রতিষ্ঠানের কর্মী, তাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ডটা সোয়াইপ করবে এবং বেরোনোর সময় সেটা কি করবে, সোয়াইপ করে বেরোবে, তাই না? তো সেক্ষেত্রে এই অনুসারে তার ওয়ার্কিং আওয়ারটা রেকর্ড হবে, সেই অনুসারে তাকে পে করা হবে। তো এটা প্রতিষ্ঠানের যে ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করেছে, এটা স্ট্রেংথ। সেকেন্ডটা বলছে দেয়ার ইজ নো পার্সোনাল ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ আর এঙ্গেজড বাই ডিপার্টমেন্ট হেডস উইথ দ্য ভার্বাল কনসেন্ট অফ এ ডিরেক্টর। কোনো পার্সোনাল ডিপার্টমেন্ট নাই, আবার ভার্বাল বলতেছে, কোনো রিটেন না, তো এটা অবশ্যই ডেফিসিয়েন্সি। থার্ড বলতেছে অন লিভিং এমপ্লয়িজ আর রিকোয়ার্ড টু রিটার্ন দেয়ার সোয়াইপ কার্ডস। যদি লিভ করে তাহলে তার যে কার্ডটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই কি করে যেতে হবে, ফেরত দিয়ে যেতে হবে। তো এটা প্রতিষ্ঠানের জন্য স্ট্রেংথ। The payroll has a variance function which reports item within the payroll falling outside the expected conventions, which must be resolved by an authorized member of the staff before the payroll can be finalized. The ability to resolve this report is controlled by a secret password. তো এটা একটা প্রতিষ্ঠানের জন্য স্ট্রেংথ আর কি। আচ্ছা, এরপর আসেন পেজ নাম্বার 133 133। এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে, এটার আনসারটা কি হবে আপনি একটু পড়েন, পড়ে বলেন। আচ্ছা, আমি একটু পড়াই দিই, দেখেন। Personnel and wages record and Simaston Brothers Limited are maintained by Sam, the wages clerk, on a personal computer. Sam calculates the hours worked by each employee on a weekly basis based on that employee's clock cards and enters them on the computer. The payroll program, using data from personnel records in respect of wages, rates, and deductions, produced the weekly payroll and a pay slip for each employee. Sam prepares a check requisition for the total net pay for the week, which is sent to the company accountant together with copy of the payroll. The accountant draws up the check and made payable to cash and has it countersigned by a director. The wages clerk takes the checks to the bank and uses the cash to prepare the wages packs. Which two of the following are deficiencies which exist in the wages system of Simon? Sam records the salaries and organizes the pay packets. There is no authorization of payroll. The wages check is countersigned by director. The payroll and the time record system are separate. কোনটা কোনটা বলেন, কোনটা কোনটা ডেফিসিয়েন্সি এখানে? স্যার এখানে তো ফার্স্ট অফ অল কোনো অথরাইজেশন নাই স্যার। রাইট, এটা একটা ডেফিসিয়েন্সি। আরেকটা স্যার 1 নাম্বারটা রাইট,
স্যাম রেকর্ড দ্য স্যালারি এবং অর্গানাইজ দ্য পে প্যাকেটস। ও একাই তো স্যার দুইটাই করতেছে স্যার। হ্যাঁ, একাই তো দুইটাই করছে, এই জন্য 1 আর 2 এই দুইটা হলো ডেফিসিয়েন্সি এখানে। ঠিক আছে, ওকে। তো আমার টাইম আজকে মনে হয় শেষ, এবং আমরা আমাদের চ্যাপ্টারটাও শেষ করতে পারছি টাইমের ভেতর। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করব আর কি। কোয়েশ্চেন নাই স্যার, মেবি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বুধবার দেখা হবে আপনাদের সাথে। জি স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।